সমস্যা আছে? এমন কেউ আছো তোমাদের সমস্যা? সমস্যা নাই। এবার আমরা সিলেক্টিভ হার্ডেনিং এ গত ক্লাসে একটু শুরু করেছিলাম। সিলেক্টিভ হার্ডেনিং প্রিকন্ডিশন গত ক্লাসে কয়েকটা দিয়ে রেখেছিলাম যে যাকে তাকে সিলেক্টিভ হার্ডেনিং করা যাবে না। সিলেক্টিভ হার্ডেনিং সেই সমস্ত মেটেরিয়াল গুলোর করা যাবে যে মেটেরিয়াল গুলো কোয়েঞ্চ করলে রেসপন্স করে। সেটা হচ্ছে কার্বন কন্টেন্ট। কার্বন কন্টেন্ট 0.4% থাকতে হবে মিনিমাম। এখন মনে করো কোন স্টিলে কার্বন কন্টেন্ট 0.4% নাই, 0.2% আছে, তাকে এখন সিলেক্টিভ হার্ডেনিং করা যাবে কিনা? এটার আনসার হচ্ছে হ্যাঁ যাবে, যদি কার্বন ইকুইভ্যালেন্ট 0.4 এর উপরে হয়। কার্বন ইকুইভ্যালেন্ট হচ্ছে অন্যান্য অ্যালয়িং এলিমেন্ট যাদের ইকুইভ্যালেন্ট অ্যাকশন টু কার্বন 1% কার্বন ক্রোমিয়াম থাকলে কতটুকু কার্বনের ইকুইভ্যালেন্ট, 1% মলিবডেনাম থাকলে কতটুকু কার্বনের ইকুইভ্যালেন্ট। এইভাবে ওই যে স্যাম্পলটার কথা আমরা চিন্তা করছি সেই স্যাম্পলের কার্বন ইকুইভ্যালেন্ট কত, এটা আমাদেরকে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে যদি আমরা দেখি যে হ্যাঁ এটার কার্বন ইকুইভ্যালেন্ট 0.4 এর উপরে, দেন আমরা রেডি হব সিলেক্টিভ সারফেস হার্ডেনিং। আর বলেছিলাম সিলেক্টিভ সারফেস হার্ডেনিং এর অনেকগুলো টেকনিক, একটা হচ্ছে ফ্লেম হার্ডেনিং, ইন্ডাকশন হার্ডেনিং, লেজার হার্ডেনিং, ইলেকট্রন বিম হার্ডেনিং, আয়ন ইমপ্লান্টেশন, এইরকম আরো অনেক থাকতে পারে। আরো অনেক নতুন নতুন টেকনিক বেরিয়ে গেছে যেগুলো আমাদের টেক্সট বুকে নাই বা এখন সচরাচর মানুষ মানে জেনারেল কেসে ব্যবহার করে না। এটা এখন হাইটেক, অনেকের জন্য এটা গোপন, যারা রিসার্চ করে বের করেছে এবং তারা বিজনেস করতেছে। যাই হোক, এইটার যে ফিলোসফিটা কি, কিভাবে সিলেক্টিভ হার্ডেনিং হয়, যে টেকনিকই ব্যবহার করো না কেন প্রত্যেকটা টেকনিকের একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে যে এমন হাই রেটে রেটে হিট করা হবে যে রেটে হিট অফ রেটিং মানে রেট অফ হিটিং ইজ হায়ার দেন কন্ডাকশন অফ হিট। হিটিং রেটটা এত বেশি করতে হবে যে রেটে নর্মাল যে কন্ডাকশন রেট সেই রেটের চেয়েও অনেক বেশি। তার মানে আমরা এমন তাড়াতাড়ি হিট করব যেটা কোর পর্যন্ত পৌঁছানোর আগেই, যেহেতু হিটিং রেট ইজ হায়ার দেন হিট কন্ডাকশন রেট, সেই জন্যে সেন্টারে হিট পৌঁছানোর আগেই সাফিসিয়েন্ট হাই টেম্পারেচার জেনারেট করবে যে পর্যন্ত আমরা কেস তৈরি করতে চাই, যে পর্যন্ত আমরা হার্ডেন্ড জোন তৈরি করতে চাই, সেই পর্যন্ত হয়ে যাবে অস্টেনাইট। টেম্পারেচারের যদি ইনক্রিজিং রেটটা অনেক হাই হয় তাহলে সারফেসে বাড়বে হাই রেটে, ইনসাইডে বাড়বে একটু লো রেটে। এই হাই রেট আর লো রেট এখানে কিন্তু একটা সিনক্রোনাইজেশনের দরকার আছে, এখানে একটা বিগ ক্যালকুলেশন, ভুল করলে কিন্তু হবে না, ভুল করলে সব নষ্ট হয়ে যাবে। এর জন্য যে কাজটা করা হবে ট্রায়াল অ্যান্ড এররে, প্রথমে সায়েন্স তারপরে ম্যাথস অ্যাপ্লাই করে তারপরে আর্ট অ্যাপ্লাই করে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। যাই হোক, যেটা বলছিলাম মেন ফিলোসফি, সেই মেন ফিলোসফিটা হচ্ছে এমন হাই রেটে হিট করা হবে যে রেটে হিট করলে
কোর পর্যন্ত পৌঁছানোর হিট সাফিসিয়েন্ট হিট কোর পর্যন্ত পৌঁছানোর অনেক আগেই যতটুকু হার্ডেন জোন আমরা চাই সেইটুকু অস্টেনাইট হয়ে যাবে। তার মানে যদি তোমার একটা সার্টেন ডেপথের পরে যদি টেম্পারেচার ক্রিটিক্যাল লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচেই থাকে তাহলে কি হবে? আমি যদি সেখান থেকে কোয়েঞ্চ করি, লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারে থাকা মানে ওই জোনটাতে কোরের ভিতরে ওই জোনটাতে ফেরাইট এবং পারলাইট আছে। মনে করো 700 ডিগ্রি সেন্টিগ্রেডে ফেরাইট এবং পারলাইট আছে। সেই ফেরাইট এবং পারলাইটকে যদি আমি পানিতে চুবিয়ে দেই তাহলে কি হবে? মার্টেনসাইট হবে? কি মনে হয়? না স্যার। মার্টেনসাইট হবে না। যদি মার্টেনসাইট না হয় তাহলে যে পর্যন্ত আমি টার্গেট করেছি হার্ড করার জন্য সেই জোন পর্যন্ত আমি টেকনিক্যালি ম্যাথস, সায়েন্স এবং আর্ট অ্যাপ্লাই করে সেই জোন পর্যন্ত আমি অস্টেনাইট বানানোর চেষ্টা করব। এবং যখনই আমার সেই অস্টেনাইট ওই জোন পর্যন্ত পৌঁছে গেছে, আমি মনে করব হয়ে গেছে, সেখান থেকে আমি কোয়েঞ্চ করে ফেলবো। তাহলে কোয়েঞ্চ করলে কি হবে? আউটার লেয়ারে যে পর্যন্ত অস্টেনাইট হয়েছিল সেই পর্যন্ত মার্টেনসাইট এবং তার নিচেই যে as per iron carbon diagram, ferrite এবং পারলাইট is the most stable structure. এটার কোনো চেঞ্জ হবে না। বুঝা গেছে? ইয়েস স্যার। এনিবডি প্রবলেম? রোল নাম্বার 1 এর প্রশ্নের জবাব পেয়েছো? কিছুটা কিছুটা স্যার। আমার একটা প্রবলেম ছিল যে কার্বন ইকুইভ্যালেন্টের জন্য এইখানে ফর্মুলাটা কি হবে? কার্বন ইকুইভ্যালেন্টের জন্য এখানকার ফর্মুলা হবে ওই সেই ইউটেক্টর টেম্পারেচার, ইউটেক্টর কার্বন পার্সেন্টেজ কমিয়ে দেয়, ইউটেক্টর টেম্পারেচার কমে যায়, বেড়ে যায়, একটা দুইটা ডায়াগ্রাম দিয়েছিলাম না? জি স্যার। কার্বন ইকুইভ্যালেন্ট মানে ইউটেক্টর যে কেমিক্যাল কম্পোজিশন, কার্বন কন্টেন্ট, সেটাই সে চেঞ্জ করে দেয়। তাদের দেখিয়েছিলাম অনলি 0.2% কার্বন বাট 100% পারলাইট। এটা সম্ভব বিকজ অফ প্রেজেন্স অফ হাই অ্যামাউন্ট অফ তোমার অ্যালয়িং এলিমেন্ট। আর কারো সমস্যা আছে? এনিবডি? সমস্যা নাই? গুড, আমরা শুরু করি ফ্লেম হার্ডেনিং। হিটিং বাই ডাইরেক্ট ফ্লেম সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সবচেয়ে ক্রুড ওয়ে। স্পেশাল বার্নার দিয়ে অতি দ্রুত হাই প্রেসারে ফ্লেম দিয়ে হিট করা হয়। সুন্দর, দেখতে পাচ্ছ এই যে স্যাম্পল। স্পেশাল বার্নার এক জায়গা থেকে বেরোয় না, অনেকগুলো পয়েন্ট থেকে এই ফ্লেম বেরোইতে থাকে এবং স্যাম্পলটার গায়ে ইন্টেন্সলি এটা অ্যাপ্লাই করা হয়। তাহলে সারফেস দেখতেই পারতেছে কি সুন্দর দেখা যাচ্ছে, সারফেসটুকু একেবারে ইউলিশ হয়ে গেছে দেখা যাচ্ছে। এখানেও দেখো, রাইট হ্যান্ড সাইডে দেখো একটা জোন পর্যন্ত লাল হয়ে গেছে, আরেকটা জোন এদিকে কিন্তু কালো রয়ে গেছে, অন্য কালারের রয়ে গেছে। এখানে দেখো বামে এই জোনটা কালার চেঞ্জ হয়ে গেছে, ভিতরের জোনের কালার চেঞ্জ হয় নাই। এটি থেকে বোঝা যাচ্ছে যে সারফেস থেকে একটা ডিস্টেন্স পর্যন্ত মেটেরিয়াল সাফিসিয়েন্টলি হিট হয়ে গেছে এবং সেখানে অস্টেনাইট তৈরি হয়ে গেছে। এখন মনে করো যদি আমি সময় একটু টাইম নিয়ে এখন গেম প্লে করি, তাহলে কি আমার এই রেড জোন
পাই যে ইয়েলো জোন আস্তে আস্তে একটু কি ভিতরে যাবে কিনা? জি স্যার। যদি যায়, that is the game changing to control the hardened zone. এভাবে আমরা হার্ডেন জোনের ডেপথ কমাতে পারি, বাড়াতে পারি। এই দেখো আরেকটা, দেখতেই পারতেছো কতগুলো জায়গা থেকে বার্নারটা, স্পেশাল বার্নার আগেই বলা হয়েছে, স্পেশাল বার্নার দিয়ে হিট করা হয়। অনেক সময় এটা অক্সি অ্যাসিটাইলিন ফ্লেম দিয়ে হিট করা হয় এবং অল্পক্ষণের ভিতরেই অনেক টেম্পারেচার ডেভেলপ করে। এখানে সমস্যা যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য, টাইপ অফ কম্পোনেন্টের জন্য তোমাকে আলাদা আলাদা হিটিং যে ডিভাইস, ফ্যাসিলিটিস বা সেটআপ তোমাকে তৈরি করে নিতে হবে। এই জন্যে আমরা ব্যাপারটা যত সহজ মনে করি তত সহজ না, একটু এক্সপেন্সিভ হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি মাস প্রোডাকশন করো তাহলে আর এটা এক্সপেন্সিভ থাকবে না, বরং কার্বোরাইজিং এর চেয়ে এটা এটা কম এক্সপেন্সিভ হবে। কারণ কি? কে বলবে কারণ কি? প্রশ্নের জবাব, একটা প্রশ্ন। কার্বোরাইজিং এর চেয়েও এই প্রসেসটা মাস প্রোডাকশনের জন্য চিপার হবে। এই প্রশ্নের জবাব কে দিবে? রোল নম্বর রোল 1 ট্রাই করি স্যার। 1 2 আর কে? রোল নম্বর, this is equivalent to class test. Anybody? আসো কেউ? 33. 33. Any more? Sir, 4. 4. আর anybody? যারা দিচ্ছ না তারা কিন্তু 0 পাচ্ছ, মনে রাখবা। হ্যাঁ, রোল নম্বর 4 বলো। 33, সরি 33 বলো। Yes স্যার। বলো। যে ইকুইপমেন্টটা বানানোর যে কস্টটা সেটা হচ্ছে মাস প্রোডাকশনের ফলে, অনেকগুলো বানানোর ফলে তো হচ্ছে কস্টটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তো আমরা হচ্ছে চিপার রেটে সেল করতে পারবো। রোল নম্বর 4। স্যার এটা ফাস্টার, সো আমি বেশি প্রোডাক্ট লাইক কম টাইমের মধ্যে করতে পারবো, সো ম্যাস প্রোডাকশন স্কেল ওটা একটা বেনিফিট দিবে আমাদেরকে। রোল নম্বর 1। কম টাইমে বেশি প্রোডাকশন করতে পারবো, এটা আমার অ্যাডভান্টেজ। মাস প্রোডাকশন আমি কন্টিনিউয়াসলি করতে পারবো, এটা আমার অ্যাডভান্টেজ। আমাকে প্যাক কার্বনের জন্য স্পেশালি প্যাক প্রিপেয়ার করতে হচ্ছে না, বা আমাকে সল্ট কার্বনের জন্য সল্ট বাথ প্রিপেয়ার করতে হচ্ছে না। আমাকে শুধু শুধু ফুয়েল আর অক্সিডাইজার হলেই চলছে, ফলে আমার খরচ বেঁচে যাচ্ছে। রাইট। এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে যে কনজিউমেবল এর কথা যদি চিন্তা করো, কোন একটা জিনিস ইকোনমিক্যাল হবে, লো কস্ট হবে না হাই কস্ট হবে, সেটা অনেকগুলো প্যারামিটার উপর নির্ভর করে। নাম্বার 1 প্যারামিটার হচ্ছে কনজিউমেবল, কি কি লাগবে। আমার এখানে লাগবে কনজিউমেবল ম্যাটেরিয়ালের ভিতরে আমার লাগতেছে শুধু চুলা জ্বালানো, হিটিং এর জন্য যা দরকার সেটা অক্সি অ্যাসিটাইলিন। পক্ষান্তরে আমি যদি কার্বোরাইজিং এর কথা বলি, সেটা প্যাক হইতে পারে, লিকুইড হইতে পারে, গ্যাস হইতে পারে, হোয়াট এভার মে বি দ্য প্রসেস, যেটাই বলো না কেন, সেখানে কনজিউমেবল আছে গ্যাস, সেখানেও সেট আপ আছে, এখানেও সেট আপ আছে। ওখানে যে জিনিসটা লাগতেছে ওখানেও হিট করতে হচ্ছে, এখানেও হিট করতে হচ্ছে, কিন্তু কার্বোরাইজিং এর জন্য অ্যাডিশনাল কনজিউমেবল ম্যাটেরিয়াল
সেটা হচ্ছে যে তার কেসের যে কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করতে হবে, কেসের কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে? কেসের কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করতে গেলে আমার অ্যাডিশনাল আবার ফ্যাসিলিটিস লাগবে, আরো সেটআপ লাগবে। এটা গেল। এবার আসো, আরো আছে, সেটা হচ্ছে হিট ট্রিটমেন্ট। হিট ট্রিটমেন্ট প্রসেস, আমরা কার্বোরাইজিং এর পরে হিট ট্রিটমেন্ট দেখেছিলাম কত জটিল। অনেকক্ষণ ধরে কার্বোরাইজিং করার ফলে সেটা গ্রেন গ্রোথ হয়ে যায়, ফলে সেন্সিটিভ টু ক্র্যাকিং হয়ে যায়। আমরা অনেক সময় ডবল কোয়েন্স, আবার নর্মালাইজিং করে নেওয়া, অনেক কিছু আমাদের করতে হয় অ্যাডিশনাল, সেটার এখানে প্রয়োজন নাই। ফিউ মিনিট ইজ এনাফ। ঠিক আছে, তাহলে আমরা আবার প্রসিড করি। এই দেখো, এটা আরেকটা সেটআপ। আরেকটা সেটআপ এখানে দেখো কি অবস্থা হচ্ছে। ফ্রন্ট লাইনে মনে হচ্ছে যেন পরিষ্কার করতে করতে যাচ্ছে, আর পিছনের লাইনটা মনে হচ্ছে পেইন্ট করতে করতে যাচ্ছে, তাই না? কি মনে হয়? অনেকটা স্যার সেরকমই। অনেকটা সেরকমই, হয়তো মেকানিজম একটু মানে ইনসাইডে চেঞ্জটা অন্যরকম, বাট সেটআপটা এরকম মনে হচ্ছে। এখানে যে কাজটা করা হচ্ছে, এই দুইটার মাঝখানে একটা সার্টেন গ্যাপ থাকে। ফ্রন্ট লাইনে যে যায় সে অক্সিঅ্যাসিটাইলিন ফ্লেম সে ক্যারি করে, এবং যে স্পিডটা আমরা মেনটেন করব, সেই স্পিডটা নির্ভর করবে যে ওই সময়ের ভিতরে কত ডেপথ পর্যন্ত আমার অস্টেনাইট জোন তৈরি হবে। ইনডাইরেক্টলি আমি বলতে পারি স্পিড উইল বি কন্ট্রোলড অ্যাজ পার রিকোয়ার্ড হার্ডেন জোন অফ দ্য মেটেরিয়ালস। তারপর অস্টেনাইট হয়ে যাচ্ছে, সে সামনের দিকে চলে যাচ্ছে। আমি বলেছিলাম রেট অফ হিটিং ইজ ভেরি ভেরি হাই কন্ডাকশনের চেয়ে। তাহলে পাশে কিন্তু দেখো, পাশে কিন্তু ওয়াটার দিয়ে বা অন্য কোনো কোয়েঞ্চিং মিডিয়া সে কিন্তু এখানে স্প্রে করা হচ্ছে, তারপরও সমস্যা হবে না, একটা গ্যাপ আছে, কারণ এটা হিটিং রেট ইজ ভেরি ভেরি হাই। হাই রেটে হিট করে সে চলে যাচ্ছে, তারপর কোয়েঞ্চ করে আমরা এটাকে সারফেস লেয়ারে মার্টেনসাইট বানিয়ে ফেলতে পারছি, কোনো সমস্যা হচ্ছে স্যার না। একটা প্রশ্ন আছে। বলো। স্যার যদি সারফেসে কার্বাইডস থাকে তাহলে কি স্যার কার্বাইডটা ডিকম্পোজ করার মতো যথেষ্ট সময় পাওয়া যাবে স্যার এই সিস্টেমে? কারণ স্যার ওটা তো ডিফিউশনের উপরও স্যার ডিপেন্ড করতেছে। না, সেটা ওই পরিমাণ এটা হবে না। কার্বাইড কে নিয়ে আসলে খেয়াল করবা, সব জায়গায় কার্বাইড আমরা বলি, বাট কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে সেখানে কার্বাইডের ইম্পর্টেন্স অত বেশি না। যেমন মনে করো টুলের কথা চিন্তা করো, কার্বাইড ইজ প্রাইম অবজেক্ট, কার্বাইড নিয়ে আমাকে গেম প্লে করতে হয়। কিন্তু যেখানে তোমার একটা গিয়ার তৈরি করা হয়, সেই গিয়ারের জায়গাটা আর একটা টুলের জায়গাটা কমপ্লিটলি ডিফারেন্ট। একটা টুল যেভাবে ইন্টেন্সিভ একটা প্রেসার সে অ্যাপ্লাই করে কাটিং এর জন্য, গিয়ার কিন্তু সেটা করে না। গিয়ারের কাজ হচ্ছে শুধু ঘোরানো, আর ঘোরানোর পথে তার যে ফ্রিকশন হয়, সেই ফ্রিকশনের কারণে সে যতটুকু ক্ষয় হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে গিয়ারকে আমরা সাধারণত সব জায়গায় গিয়ে খেয়াল করবা, চোখ কান খোলা রাখবা। প্রকৃতি কিন্তু জ্ঞানের উৎস, যে যাই বলো না কেন, বই কিন্তু জ্ঞানের উৎস না। জ্ঞানের উৎস বইয়ে হচ্ছে রেকর্ড রাখা হয়, জ্ঞানের উৎস হচ্ছে প্রকৃতি। চোখ কান খোলা রাখবা, যেখানেই যাবা, রাস্তা দিয়ে হাঁটবা চোখ কান খোলা রাখবা, ফ্যাক্টরিতে যাবা চোখ কান খোলা রাখবা, দেখবা যেখানে যেখানে গিয়ার আছে সেই জায়গায় কিন্তু লুব্রিকেটিং অয়েল দেওয়া হয়।
লুব্রিকেটিং অয়েল দিলে ফ্রিকশন কিন্তু অনেক কমে যায়। ক্ষয়ও কমে যায়। কিন্তু তুমি যদি কাটিং টুলে ওই রকম গ্রিজ টাইপের লুব্রিকেশন যদি দাও, তাহলে তোমার কাটিং কি পারফর্ম করবে? সম্ভব কাটিং সম্ভব নয়। এই জন্য সেই সমস্ত জায়গাগুলোতে আমরা কার্বাইড নিয়ে চিন্তা করি। কার্বাইড অবশ্যই কন্ট্রোল সাইজের কার্বাইড, কন্ট্রোল প্রপোর্শনের কার্বাইড, কন্ট্রোল ডিস্ট্রিবিউশনের কার্বাইড আমার প্রয়োজন হয়। বাট গিয়ার ইজ ভেরি ক্রুড অ্যাপ্লিকেশন, এই জন্য এটা অতটা প্রয়োজন হচ্ছে না। বুঝতে পেরেছ? জি স্যার। এনিবডি এনি প্রবলেম? ভিতরে ঢুকতে হবে, ভিতরে না ঢুকলে মজা পাবা না। পড়ালেখা, মেটেরিয়াল সায়েন্স হচ্ছে মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া। যে যত ঢুকাইতে পেরেছে সে তত মজা পেয়েছে, সে তত জীবনে শাইন করেছে। ঢুকাইতে পারো নাই, খারাপ লেগেছে, জোর করে পড়েছো, মাঝে মাঝে বমি করেছো, মাঝে মাঝে মাথা ব্যথা হয়েছে, প্যারাসিটামল খেয়েছো, না পায় এক্সটেন্ড খেয়েছো সার্ভাইভ করার জন্য, বাট ভিতরটা ডেভেলপ হয় নাই। এজন্য মজা পেতে হবে, ভিতরে ঢুকে যেতে হবে, কি ঘটতেছে, কেন ঘটতেছে। এরপরে আরেকটা প্রশ্ন এবার করি, আরেকটা ক্লাস টেস্ট আমি নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে 0.2%, 0.1% কার্বন কে যদি আমি কার্বোরাইজিং করি, তাহলে তো আমার প্রবলেম সলভ হয়ে গেল। আবার এত হাইটেক এসব ঝামেলা টামেলা দরকার? এই যে ফ্লেম হার্ডেনিং, এই ইন্ডাকশন হার্ডেনিং, এটা হার্ডেনিং, এইগুলোর কেন দরকার? এই ঝামেলার কেন দরকার? কি কারণে, কোন অ্যাপ্লিকেশনকে সামনে রেখে আমাদের এই টেকনিকটা ডেভেলপ হয়েছে? মেটেরিয়াল সায়েন্টিস্ট হিসাবে তোমরা কিন্তু সবাই মেটেরিয়াল সায়েন্টিস্ট, 90% সায়েন্টিস্ট হয়ে গেছে মেটেরিয়াল সায়েন্টিস্ট। মেটেরিয়াল সায়েন্টিস্ট হিসাবে তোমরা কে কি ভাবতেছো? কে বলবা? প্রশ্ন নাম্বার 1 ট্রাই করব স্যার। স্যার 22 ট্রাই করতে চাই। প্রশ্ন বুঝতে পেরেছো কিনা আগে? স্যার প্রশ্নটা আরেকবার বলবেন? প্রশ্নটা হচ্ছে যে 0.15% কার্বন স্টিলে আমরা কার্বোরাইজিং করলেই তো আমাদের পারপাস সার্ভ হয়ে যাচ্ছিল, তাহলে আমরা কেন এই 0.4% কার্বনের একটা ইকুইভ্যালেন্ট স্টিলকে আবার এই জটিল টেকনিকে হার্ড করতে যাচ্ছি? কোন অ্যাপ্লিকেশনকে সামনে রেখে? কি বাড়তি সুবিধা আমাকে সেই কম্পোনেন্টটা আমার কি বাড়তি সুবিধা দিবে? আসলে সবকিছু ঘুরে ফিরে কিন্তু অ্যাপ্লিকেশন। দেখো, বাড়তি সুবিধা দেওয়াও একটা অ্যাপ্লিকেশনকে টার্গেট করে, ঠিক আছে না? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ বলো, এবার কে কে বলবা? স্যার 22 ট্রাই করতে চাই। স্যার 11। আর স্যার রোল 5 ট্রাই করতে চাই। 36 11 5, স্যার রোল 3। রোল 3, 11 11 বলো। আর কেউ? স্যার 22। 20, স্যার 22। 22, হ্যাঁ 22 আগেই দিয়েছি তো। রোল নাম্বার 5, রোল নাম্বার 3, রোল 11 and 22। আর কেউ? স্যার 36 বলতে চাই। 36, হ্যাঁ এনিবডি, সবাই বলতে চাইলে কোনো আপত্তি নাই। রোল 1 বলেছিলাম। রোল 1, হ্যাঁ। আর কেউ আছো? নাই। রোল নাম্বার 36 বলো। স্যার এখানে আমরা কার্বোরাইজিং আর এখানে ফ্লেম হার্ডেনিং এর মধ্যে
ফ্লেম হার্ডেনিং এ আমরা যে কোনো গিয়ার টুথ বা সারফেস সিরিয়াকে হার্ডেন করতে চাই, যেখানে হচ্ছে আমরা কোয়েঞ্চ করব। আর এটা একটা হার্ড সারফেস লেয়ার তৈরি করবে, যেখানে মার্টেনসেট থাকবে একটা সফট ইন্টেরিয়র কোরের উপর। আর এটা কস্টটাও স্যার অনেকটা কম হয়ে যায় আর কি কার্বোরাইজিং এর চেয়ে। এই জন্য স্যার আমরা এই হার্ডেনিংটা ইউজ করতে চাচ্ছি। বুঝি নাই, আর একটু বলো। স্যার ফ্লেম হার্ডিং এর যে হিট ট্রিটমেন্ট যে প্রসেসটা আমরা করতেছি এখানে 0.4% কার্বন বা যেটার জন্য আর কি, সেখানে আমাদের যে গ্যাস ফ্লেমটা ইউজ করা হবে এটা ডিরেক্টলি ইম্পিঞ্জ করা হবে এখানে যে কোনো একটা গিয়ার টুথ সারফেস এরিয়া, এটার উপর এটাকে হার্ডেন করবে একটা কুইঞ্চিং এর মাধ্যমে। আর এটা স্যার হার্ড সারফেস লেয়ার তৈরি করবে একটা মার্টেন সাইটে একটা সফট ইন্টেরিয়র কোরের উপর। এই জন্য স্যার এখানে আরো কস্টটাও মোটামুটি কম হবে, আর আমাদের সারফেসটাও স্যার এখানে মার্টেন সাইট তৈরি হওয়ার কারণে আরো হার্ড হবে। রোল নম্বর 22। জি স্যার। স্যার এখানে স্যার হচ্ছে আমরা যদি এমন কোনো অ্যাপ্লিকেশন চাই যেখানে আমাদের হচ্ছে ড্যাম্পেনিং ক্যারেক্টারিস্টিক্স যুক্ত কোর লাগবে এবং একটা হার্ড সারফেস যুক্ত আউটার লেয়ার লাগবে, সেক্ষেত্রে স্যার আমরা এটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা দুইটা ডিফারেন্ট ধরনের প্রপার্টি আমরা একই মেটেরিয়ালের ডিফারেন্ট পার্টসে পাচ্ছি। যেমন স্যার গিয়ারের ক্ষেত্রে বলা যেতে পারে, বা স্যার টুলের ক্ষেত্রে বলা যেতে পারে স্যার আমাদের অনেক সময় ভাইব্রেশন কে স্যার আটকাইতে পারবে এরকম কোর লাগবে, এন্ড হচ্ছে স্যার আউটসাইড সারফেসটা হার্ড লাগবে। সেক্ষেত্রে স্যার রোল নম্বর 11। জি স্যার, সো যদি আমি হাই কার্বন থাকে তাহলে আমার কার্বন ডিফিউশন বেশি হচ্ছে, তো আমার কেসের যে ডেপথটা এটা বাড়তেছে। তো যদি এই টাইপের অ্যাপ্লিকেশন লাগে তাহলে আমার ইয়াতে হেল্প হবে 0.4 এ। রোল নম্বর 5। স্যার মানে 0.1% কার্বনের থেকে তো 0.4% কার্বন অবভিয়াসলি বেশি, তার মানে হচ্ছে যে আমার হার্ডনেস এর দিক থেকে এটা হয়তো হার্ডনেস বেশি বাড়াবে। আবার হচ্ছে যে হার্ড মানে যে উপরের সারফেসের লেয়ারটাতে হয়তো একটু বেশি ডিপ পর্যন্ত হচ্ছে হার্ডেনিং হতে পারে। তাহলে স্যার আরেকটু বেশি হার্ডেনিং যে জায়গায় দরকার সেই জায়গায় অ্যাপ্লিকেশনটা। এটা অ্যাপ্লিকেশনটা বলো কোথায়? স্যার হ্যালো কি অ্যাপ্লিকেশনের কথা ভাবতেছো তুমি? স্যার মাঝের কোডটা তো ঠিকই আগে মানে ড্যাম্পেনিং করবে, আর উপরের সারফেসটা জাস্ট হার্ড হবে। তাহলে স্যার যে জায়গাতে হচ্ছে যে হ্যালো রোল 5 আপাতত থামো। রোল 3। জি স্যার। স্যার যদি আমি হচ্ছে গিয়ে 0.4% কার্বন ইউজ করি তাহলে স্যার হার্ডনেস বাড়বে। হার্ডনেস যদি বাড়ে তাহলে আমরা যে যে জায়গাগুলোতে আমাদের অনেক বেশি রাফ ইউজ হয় বা অনেক হাই ইম্প্যাক্ট পড়ে, অনেক প্রেশার বা অনেক কি বলে সাডেন শক পড়ে, এরকম এরিয়াতে আমরা হচ্ছে এই স্টিলটা ইউজ করতে পারি। আর স্যার ফ্লেমেবল আর হচ্ছে স্যার ফ্লেমের ক্ষেত্রে আমরা ইউজ করব যেখানে হচ্ছে স্যার আমরা যেমন স্ট্রাকচারাল ক্ষেত্রে আমরা যেরকম ভিতরে হচ্ছে গিয়ে রড বসায় যাতে হচ্ছে তারা ডিউরেবিলিটি বাড়ে, আর বাইরে আমরা হচ্ছে গিয়ে খুব ব্রিটাল আমরা সিমেন্ট বসাই। তো স্যার এরকম সেক্টরে আমাদের কেসটাকে আমরা ডিউরেবিলিটি নিতে পারবে এরকম, আর আউটার সারফেসটাকে আমরা হার্ড চাই সেসব ক্ষেত্রে আমরা ফ্লেম ইউজ করতে পারি। জি স্যার। রোল নম্বর 1। আমার কাছে যদি কার্বোরাইজিং আর ফ্লেম হার্ডেনিং এর দুটো চয়েসই থাকে, তাহলে আমি বলবো যে আমি কার্বোরাইজিং যদি করতে চাই তবে এমনও হতে পারে যে কোরের ভেতর হিট চলে গেল, দীর্ঘ সময় রাখার জন্য গ্রেইন গ্রোথ হয়ে গেল। তো আমি যদি এমন কোনো অ্যাপ্লিকেশন চাই যেখানে আমার কোর ম্যাটেরিয়ালটা থাকতে হবে সফট, কিন্তু এখানে কেমিস্ট্রিটা এরকম যেখানে গ্রেইন গ্রোথ হওয়ার রিস্ক অনেক বেশি বা সেগ্রিগেশনের রিস্ক অনেক বেশি, তবে সেক্ষেত্রে কার্বোরাইজিং এর চেয়ে আমাকে ফ্লেম হার্ডেনিং এ গেলেই ভালো। আরো একটা উপায় হচ্ছে যে ফ্লেম হার্ডেনিং এ যাওয়ার সময় আমি ফ্লেমের গ্যাসের ফ্লো এবং কোয়েচেন্ট ফ্লো অন দা গো কন্ট্রোল করে আমি সারফেসের বিভিন্ন বিভিন্ন পয়েন্ট আমার রিকোয়ার্ড হাইটনেস জেনারেট করতে পারবো, এবং আমি আমার জিওমেট্রিটাকেও ইজিলি হ্যান্ডেল করতে পারবো, যেটা আমি কার্বোরাইজিং এ পারতাম না। মানে এর মেইনলি এই দুই কারণে, মানে কোরের গ্রেইন গ্রোথ প্রিভেন্টের জন্য আর আর সারফেসের বিভিন্ন ফিচারের হার্ডনেসকে জিওমেট্রিক্যালি কন্ট্রোল করার জন্য আমি কার্বোরাইজিং এর পরিবর্তে ফ্লেম হার্ডনেস বেছে নেবো এসব ক্ষেত্রে। ঠিক আছে, তোমরা যেটা বলেছো কাছাকাছি গিয়েছে। রোল নম্বর 3 আর 5 এর জন্য, কিন্তু পুরাপুরি হয় নাই। সেটা হচ্ছে যে প্রথমেই দেখো 0.4% কার্বন আর 0.15% কার্বন,
0.4% কার্বনের যদি তুমি আমরা যে ডায়াগ্রাম পড়ে এসেছিলাম yield strength এবং tensile strength depend on percentage of carbon. যত কার্বন বেড়ে যায় তত তার yield strength বেড়ে যায় এবং ultimate tensile strength ও বেড়ে যায়। তাহলে আমি 0.4 আর 0.15 এর ভিতরে হিউজ একটা পার্থক্য পাবো in terms of base materials এর tensile strength এবং yield strength। তাহলে আমার যে জায়গায় এমন কিছু অ্যাপ্লিকেশন সেখানে তার লোড বেশি দিতে হয়, সেই ক্ষেত্রে যদি আমি উইয়ার ঠিক আছে কার্বোরাইজিং করে আমি উইয়ার কমিয়ে ফেলবো, ইন্ডাকশন হার্ডেনিং করেও আমি উইয়ার কমিয়ে ফেলবো, উইয়ারের প্রবলেম সলভ ফর বোথ পারপাস। বাট যেখানে আমার স্ট্রেং দরকার সেই স্ট্রেং কিন্তু কার্বোরাইজিং করে, কার্বোরাইজিং তো only 1 millimeter সারফেস, যদি তোমার 30 mm 40 mm 50 mm 200 mm ডায়ার একটা কম্পোনেন্টের শুধুমাত্র সারফেস থেকে 0.1 বা 1 মিলিমিটার অথবা 2 মিলিমিটার যদি কার্বোরাইজিং করে তার হার্ডনেস এবং স্ট্রেংথ বাড়িয়ে দেই, হ্যাঁ হার্ডনেস এর কথা বলেছো, ইয়েস হার্ডনেস বেড়ে যাবে মানে স্ট্রেংথ বেড়ে যাবে। হার্ডনেস বাড়লো স্ট্রেংথ বাড়লো, বাট কোন পর্যন্ত? অনলি 2 মিলিমিটার পর্যন্ত। সেখানে কিন্তু 198 মিলিমিটার মেটেরিয়ালস রয়ে গেছে যেখানে তার স্ট্রেংথ স্টিল ইজ ভেরি ভেরি লো। সে কিন্তু ওই ধরনের লোড বেয়ারিং অ্যাপ্লিকেশন নিতে পারবে না। ফর এক্সাম্পল ট্রাকের বল বেয়ারিং সিস্টেম, বাইসাইকেলের বল বেয়ারিং সিস্টেম, মোটরসাইকেলের বল বেয়ারিং সিস্টেম আর নট সেম। বাইসাইকেলের অ্যাক্সেল মোটরসাইকেলের অ্যাক্সেল এক নয়, ট্রাকের অ্যাক্সেল এক নয়, ইভেন ট্রাক আর কারের অ্যাক্সেল সেম নয়। এইভাবে অন্তর্দৃষ্টি দিয়ে এগুলোকে তোমাকে খুঁজতে হবে। 0.4% কার্বন অনেক হাই স্ট্রেংথের, ফলে সারফেস কে তুমি হার্ড করেছো, বাট লোড সে যদি না নিতে পারে সে কিন্তু দুমড়াইয়ে মুচড়াইয়ে যাবে। বল বেয়ারিং সিস্টেম দুমড়িয়ে মুচড়িয়ে যাওয়ার দরকার নাই, যদি সামান্যতম ডিফর্ম হয়ে যায় তাহলেই কিন্তু রোটেশনের উপরে প্রচন্ড রকমের ইম্প্যাক্ট করবে এবং ওই প্রোডাক্টটা ইউজলেস হয়ে যাবে, ঠিক কিনা? জি স্যার, জি স্যার। দ্যাট ইজ দ্য রিজন। অনেক গভীরে যেতে হবে, অনেক গভীরে গিয়ে চিন্তা করতে হবে, হ্যাঁ পড়ালেখা করতে হবে বেশি বেশি। এখন হয়েছে কি, তোমাদের অবস্থাটা কি হয়েছে জানো? তোমাদের অবস্থা হয়েছে তোমাদের এখন ক্লাসে আসা লাগে না, ড্রেস আপ করতে হয় না, হ্যাঁ ঘুম থেকে উঠে গোসল টোসল সেরে অফিসে আসা, ডাইনিং এ গিয়ে ক্যান্টিনে গিয়ে খাওয়া, ব্যাগ গুছানো, এসব কিছুরই দরকার নাই। তার মানে তোমাদের অফুরন্ত সময়। আসলে মানুষের যখন যত বেশি সময় হয়ে যায়, যত বেশি টাকা হয়ে যায়, সেই টাকার অ্যাবিউজ করে। তোমাদের অবস্থাটাও তাই, তোমাদের এখন যত বেশি সময় তত বেশি সময়কে নিয়ে তোমরা সময়ের সাথে একটা অ্যাবিউজ করতেছে, সময়কে অ্যাবিউজ করতেছে, কাজে লাগাও না। ছাত্র মানুষ, পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, নিজেকে জ্ঞান দিয়ে ভিজাইতে হবে, এনরিচ করতে হবে। তখন না তুমি টুকা দিলে কথা বলবে, এই যে আমি টুকা দিতেছি কথা বলতেছে না, কিন্তু একজন স্মার্ট গ্রাজুয়েটকে আমি টুকা দিব সে কথা বলবে। 50 জন ছাত্র কথা বলতেছে মাত্র 3 জন,
4 জন 5 জন, তার মানে কি এগুলো কি ডিগ্রি নিবে না? ডিগ্রি নিবে। তাহলে ওই ডিগ্রি কি হবে বলো? তোমাদের যদি জ্ঞানই না বাড়ে তাহলে ওই ডিগ্রি অ্যাপ্লাই করতে পারবা? ইন্টারনেট দেখেছো কি জানি না, গত পরশু দিনে বড় একটা ফিচার আসছে, what is the quality of engineering education in Bangladesh? Is it sufficient to fulfill the demand of this country? পরিষ্কার আনসার নো। অনেক বড় করে আসছে। যাই হোক, আমাদের পড়তে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, না পড়লে কিছু হবে না, পড়ার বিকল্প নাই। একজন মানুষ ডায়াবেটিস হয়েছে, তার ডাক্তার তারে বলেছে যে হাঁটতে, হাঁটা তার জন্য খুব কষ্টের। ডাক্তার বলেছে যে আপনি 2 বেলা হাঁটবেন 40 মিনিট 40 মিনিট, তাহলে আর ইনসুলিন নেওয়া লাগবে না, ট্যাবলেট খাইলেই হবে। তারপরে আপনি যদি আরো কন্ট্রোল করতে পারেন তাহলে ট্যাবলেট একটার জায়গায়, এই 2টার জায়গায় আপনার একটা খাইলেই হবে। এরকম তার একটা অনেক সুন্দর সুন্দর গাইডলাইন দিয়ে দিয়েছে। এখন সে করে কি, সকালবেলা যায়, হাঁট থেকে 40 মিনিট 10 মিনিট এটা গাছের নিচে বসে 40 মিনিট পরে বাসায় চলে আসে। বিকালবেলা যাই, ওই একই কাজ করে আবার বাসায় চলে আসে। এখন সে কিন্তু 40 মিনিট সময় বাইরে কাটিয়ে এসেছে, 2 বেলায় 40-40-80 মিনিট কাটিয়ে এসেছে। এখন আসলে সে কতটুকু কাজ, বডির জন্য কতটুকু কাজ করেছে? অনলি 20 মিনিট। এবং বলা হচ্ছে, ডাক্তার বলে দিয়েছে আপনি যদি একটানা 25 মিনিট না হাঁটেন তাহলে আপনি 10 মিনিট হাঁটলেও এটা কোনো উপকার আসবে না, কারণ দেয়ার ইজ এ ক্রিটিক্যাল লেভেল। একটা ক্রিটিক্যাল লেভেল ক্রস করা ছাড়া কখনো শরীরের এই হাঁটা আপনার শরীরে ডায়াবেটিসের জন্য হেল্পফুল হবে না। দ্যাট ক্রিটিক্যাল টাইম ইজ 25 মিনিটস, দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট টু গেট বেনিফিট। এখন প্রকৃতিকে সে বাইরে কিন্তু সময় ঠিকই দিয়ে এসেছে, কিন্তু প্রকৃতি বলতেছে যে না, সবকিছু তো কন্ট্রোল হচ্ছে প্রকৃতি দিয়ে। প্রকৃতি বলতেছে না, তুমি আসলে বাইরে ঠিকই 80 মিনিট সময় ব্যয় করেছো, কিন্তু তুমি কাজ করেছো 20 মিনিট। আর প্রত্যেকবারে ইন্ডিভিজুয়ালি 25 মিনিটের নিচে কাজ করলে সেটা কোনো ইফেক্ট আসে না, আর ওই বেচারা ডায়াবেটিস আর কমে না। আমি হাঁটতেছি, বাইরে যাচ্ছে, ও ডায়াবেটিস কমতেছে না। ডাক্তারের কাছে বলছে না, এটা হইতেই পারে না, ডাক্তার তো ধরে ফেলছে এটা হইতেই পারে না। এখন তো অবস্থা তাই। হ্যাঁ, ডায়াবেটিস সারাইতে হইলে, জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে। পড়েছি স্যার বলে লাভ নাই, কারণ পড়েছে সেটা প্রকৃতি কন্ট্রোল করে, যে তোমার জ্ঞানের গভীরতা কোথায় যাবে আমি কন্ট্রোল করবো না, তো কন্ট্রোল করবে প্রকৃতি। আসো, অ্যানাদার টেকনিক, ইন্ডাকশন হার্ডেনিং। ইন্ডাকশন হার্ডেনিং বুঝতেই পারতেছো, সাম সর্ট অফ এডি কারেন্ট টাইপের একটা ব্যাপার স্যাপার। তোমরা নন ডিস্ট্রাকটিভ টেস্টিং পড়েছো না? কোন সময় কোন জায়গায় পড়েছো? লেভেল 1 টার্ম 1-এ আমরা পড়েছিলাম, তারপর লেভেল 2 টার্ম 1-এও একটা ছোটখাটো ল্যাব ছিল, একটা পার্ট। ভেরি গুড, তার মানে পড়েছো দ্যাট টাইপ অফ টেকনিক। অত আমাদের টেকনিক কি হচ্ছে না হচ্ছে অত আমার বোঝার দরকার নাই, সেই তোমার ফ্লেমিংস ল আমার দরকার নাই, দ্যাট ইজ পার্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমার কাজ কি সেটা আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এরকম একটা সার্কিট তৈরি করা হবে এবং সেই সার্কিটের ইনসাইডে কম্পোনেন্ট রাখা হবে এবং হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিসিটি ফ্লো করা হবে। ইলেকট্রিসিটি ফ্লো করলে সে তার সারফেস এবং সাবসারফেস পর্যন্ত there is a game between time, frequency of the electricity supply electricity the frequency and application and duration, এই দুইটার ভিতরে গেম প্লে করতে হবে। করলে আমরা অস্টেনাইটেড জোন কন্ট্রোল করতে পারবো ফ্রম সারফেস টু কোর করতে পারবো, এবং সেখান থেকে যদি আমি কোয়েন্স করে দেই তাহলে যে পর্যন্ত ফিলোসফি সেম, শুধুমাত্র ডিফারেন্স ইন হিটিং সিস্টেম।
আর যে ফিলোসফি আমি কিন্তু অনেকক্ষণ ধরে ওই কথাগুলো বলে এসেছি যে ফিলোসফি হচ্ছে এটা, যে পর্যন্ত অস্টেনাইট বানাবো হাই রেটে হিট করে সেই পর্যন্তই মার্টেনসাইট হবে কোয়েন স্পট, ভিতরটা মার্টেনসাইট হবে না। বিভিন্ন রকম কম্পোনেন্টের জন্য বিভিন্ন রকমের সার্কিট আমি বানাইতে পারি, লটস অফ সার্কিট হইতে পারে। এই যে আরেকটা সার্কিট, আর সেইটা হচ্ছে ঘুরতেছে, এইটা ডিস্ক টাইপের ইনার গিয়ার, এটা ইনার এটা থ্রেড আছে, হিট আছে, আর হিট হচ্ছে ওই উপরে একটা নজল দিয়ে হিট হচ্ছে। এটা কিন্তু ইন্ডাকশন হিটার, এটা কিন্তু ফ্লেম হিটার না, মনে হচ্ছে অনেকটা ফ্লেম বাট নট ফ্লেম। এটা একটা ডিস্কের উপরে রাখা হয়, রোটেটিং ডিস্কের উপর সেট করে দেওয়া হয়, ঘুরতে থাকে আর এটা ফিক্স থাকে, নজলটা হিটিং নজলটা ফিক্স থাকে আর ঘুরতে থাকে এবং গ্রাজুয়ালি এটা রেড হিটেড হয়ে যায়। আমরা বুঝতে পারি থার্মোকাপল সেট করা থাকে, যখনই টেম্পারেচারটা চলে যায় বা এটা ট্রায়াল এন্ড এরর বলছিলাম যে আর্ট আছে, সেই আর্টের মাধ্যমে আমরা এক্সাক্ট টাইম, এক্সাক্ট তোমার হচ্ছে ইলেকট্রিসিটি ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে আমরা এই কাজটা করে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। জিনিস সব একই, দেখছো বিউটিফুল। এই যে পাশের গিয়ারটা দেখো কি সুন্দর, বোঝাই যাচ্ছে যে তার ইনার সাইড আনটাচড, মনে হচ্ছে যেন সে হিট পায়ই নাই। এটা কিন্তু আমরাও অনেক সময় খেয়াল করে থাকি যে বাইরে হিট হচ্ছে, ভিতরে টের পাচ্ছে না। এটা আমাদের জীবনে অনেক ঘটেছে। যেমন ছোটবেলায় আমরা বড়ই গাছে উঠতাম, বেল গাছে উঠতাম, উঠে বড়ই পাড়তাম। বড়ই গাছে কাঁটা থাকে, কোনো জায়গায় একটা কাঁটায় হালকা একটু শার্প কাঁটা, বড়ইয়ের কাঁটা খুব শার্প, দেখা গেছে হালকা একটু কেটে গেছে। আমি কিন্তু গাছে বড়ই খাইতে গিয়ে বা পাড়ার সময় কিন্তু আমি বুঝেই নাই যে ওই জায়গায় ঘটনা ঘটছে। তারপর বাসায় এসে যখন গোসল করতে যাচ্ছি, গোসলের সময় যখন পানি পড়লো ওই জায়গায়, তখন কিন্তু ঝুলতেছে। খেয়াল করে দেখি যে হ্যাঁ হালকা একটা আঁচড় আছে ওখানে। তার মানে আঁচড়টা কোথা থেকে হয়েছে? আঁচড়টা হয়েছে বড়ই গাছ থেকে। কিন্তু বড়ই গাছে তখন কিন্তু আঁচড়টা আমি টের পাইনি। তার মানে rate of cutting and rate of sensation, there is difference. Cutting rate is very, very high and cut is very, very sharp. But sensation, আমরা যে রেটে সেন্স করি তার চেয়েও হাই রেটে ওই কাটিংটা হয়ে গেছে, ফলে আমার বডি সেটা সেন্স করতে পারে নাই সেই সময় যে কেটে গেছে। শার্প কাটিং সেন্স করা, একটু সেন্স করার জন্য একটু সময় লাগে, দেখো আমাদের বডিতে ওই ঘটনা ঘটে। আসলে আমরা ওই টেকনিকই ব্যবহার করছি। এখানে এত হাই রেটে হিট করা হচ্ছে যে সে ভিতরটা সেন্স করতে পারছে না যে হ্যাঁ বাইরে এত অঘটন ঘটে যাচ্ছে, তাকে পুড়িয়ে 900 ডিগ্রি 800 ডিগ্রি টেম্পারেচার উঠিয়ে ফেলা হয়েছে, কিন্তু ভিতরটা তখন টের পাই নাই। এরকম ঘটনা ঘটে। এখন এরকে যদি আমি চেঞ্জ করে দেই, দেখতেই পারতেছো যে জোনটা কাঁচা কাঁচা ভাব, এই যে তোমার সিলভার কালার, silver color is the original color of the steel or iron. এই অরিজিনাল কালার যে পর্যন্ত আছে সেখানে মার্টেনসাইট তৈরি হওয়ার কোনো অ্যাবসলিউটলি কোনো সুযোগ নাই। আর আরেকটা জিনিস দেখো, এখান থেকে শুরু করে যদি আমি এই টিচের ভিতরের দিকে যাওয়া শুরু করি, তাহলে একটা জায়গায় দেখবো আউটার লেয়ারটা একটু ইয়েলো, ভিতরের সাইডটা কিন্তু একটু লাল, লাল জায়গা হবে ট্রানজিশন। এখানে কিছু ফেরাইট থাকবে, কিছু কিছু অস্টেনাইট থাকবে, কিছু অস্টেনাইট মার্টেনসাইট হবে, হালকা মার্টেনসাইট হবে, আর ফেরাইট গ্লান্সেস থাকবে। এটা দ্যাট ইজ ট্রানজিশন জোন। শুধু বাইরের যে ইয়েলোইশ কালার যেটা, সেই জায়গাটাই 100% মার্টেনসাইট হবে। দেখো গোল জিনিস বলছিলাম, বল বিয়ারিং সিস্টেম, ট্রাকের বল আর বাইসাইকেলের বল বিয়ারিং এক না। এটা হচ্ছে দেখতে পাচ্ছ বিগ সাইজের বল। বিগ সাইজের বলকেও আমরা ইন্ডাকশন হিটিং এর মাধ্যমে হিট করে তার সারফেস লেয়ারটার হার্ডনেস বাড়িয়ে দিতে পারি, ইনসাইডটা আনটাচ হতে যাবে। তো আমাদের সময় শেষ, আমরা আগামী ক্লাসে ডিজাইন ইন ইন্ডাকশন হার্ডেনিং এখান থেকে শুরু করব আগামী কালকে ক্লাস। তো প্লিজ ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। Record